আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। আমি সিনথিয়া রহমান। 15 বছরের গুমের অভিযোগে শেখ হাসিনা, তারেক আহমেদ সিদ্দিকী, বেনজির আহমেদ সহ 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী 12 ফেব্রুয়ারি আসামিদের হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 2 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। গুমের যে ভয়াবহ সংস্কৃতি তৈরি হয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার নিষ্পত্তি করতে হবে বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানাচ্ছেন অধরা ইয়াসমিন। বুঝতে পারতাম না, আমি চোখ বাধা অবস্থায় বুঝতে পারছি আমাকে বের করে নিয়ে আসা হচ্ছে। আমি মনে করলাম আমাকে মেরে ফেলা হয়। 2016 সালে মিরপুরের নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমানকে। দীর্ঘ 8 বছর তাকে গুম করে রাখা হয়। এভাবে দীর্ঘ 8টি বছর কেটে যায়, আমি সূর্য দেখিনি। আরমানের মতো গুম হওয়া 11টি পরিবারের সদস্যরা অভিযোগ জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 22 সালে যখন বলা হলো আমি গুম হয়েছি পুলিশের কাছে, তার একদিন পরেই আন্তর্জাতিক টিম আসলেন, ওখানে উনি বললেন আমি স্বেচ্ছায় গুম হয়েছি। পুরা মেকানিজমটাই ছিল দুর্বৃত্তি ভরা। লজ্জা, একটা সরকার কিভাবে এই কাজ করতে পারে তার বাহিনীকে দিয়ে। র্যাব বলেন, ডিজিএফআই বলেন, আইন প্রয়োগকারী সংস্থারা ছিল, সাদা পোশাকে ছিল, এবং তাদেরকে যেন স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করা হয় এবং তাদেরকে বিচারের আওতায় আনা হয়। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে বলপূর্বক গুম, হত্যার ঘটনার বর্ণনা ট্রাইব্যুনালে তুলে ধরেন। স্বজনরা জানেন না তাদের প্রিয়জন জীবিত আছেন না মারা গেছেন, মারা গেলে কবে মারা গিয়েছেন, কোথায় তার কবর হয়েছে কিছু জানে না, তার সন্তানেরা জানে না, তার ভাই জানে না, বোন জানে না। এই যে ভয়াবহ সংস্কৃতি চালু করা হয়েছিল, এর একটা নিষ্পত্তি হতে হবে বাংলাদেশে, এবং নিষ্পত্তির সবচাইতে ভালো উপায় হচ্ছে একটা সঠিক, সুষ্ঠু, নিরপেক্ষ ন্যায় বিচার। এসব ঘটনায় স্বৈরশাসক শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চান চিফ প্রসিকিউটর। শুনানি শেষে ট্রাইব্যুনাল 11 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদের মধ্যে জিয়াউল আহসান এরই মধ্যে কারাগারে আছেন। মোট 12 জনের বিরুদ্ধে আজকে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন জানিয়েছিলাম। আদালত সেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন, এবং এদের মধ্যে একজন মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল আহসান, যিনি কারাগারে আটক আছেন, তাকে প্রোডাকশনের জন্য আদেশ দিয়েছেন। আগামী 12 ফেব্রুয়ারি তাদেরকে এই আদালতে গ্রেপ্তার হওয়া মাত্র তাদেরকে প্রডিউস করতে হবে। স্বৈরশাসক শেখ হাসিনার শাসন আমলে 1676টি গুমের অভিযোগ গুম কমিশনে জমা পড়ে। এর মধ্যে 758টি অভিযোগ যাচাই বাছাই করে চূড়ান্ত করা হয়। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা। দুর্নীতির অভিযোগ থাকা শেখ হাসিনা সহ পরিবারের অন্যদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে দুদককে তলব করা হবে, তবে হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ছাগলকাণ্ডে সমালোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান তার প্রথম স্ত্রী ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে অন্তত 125 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে। এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ। আমরা আমাদের আইনানুগ যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই তাদেরকে অবহিত করা হবে তাদের বক্তব্য প্রদানের জন্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেবার জন্য। কেউ যদি সেই সুযোগ না নেয় তাহলে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। তার পরিবারের অন্যান্য সদস্যদের, তার প্রথম স্ত্রী, তার সন্তান, তার ছেলে এবং মেয়ের বিরুদ্ধে তারা যে সম্পদ বিবরণী দাখিল করেছেন, উক্ত সম্পদ বিবরণী যাচাই শেষে এই মামলাগুলো তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা হয়েছে। আগামীকাল রাত 10টায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্স উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেখানে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম জিয়া। খান আলামিন জানাচ্ছেন এরই বিস্তারিত। 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যেদিন রায় হয়েছিল সেদিন পায়ে হেঁটে আদালতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।
1 বছর পরই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় হুইল চেয়ারে করে। তারপর যতই সময় গড়িয়েছে ততই স্বাস্থ্যের অবনতি হয়েছে বেগম জিয়ার, যার পরিপ্রেক্ষিতে 2021 সালের 10 মার্চ থেকে মাঝে মাঝেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। বিএনপির পক্ষ থেকে তৎকালীন স্বৈরাচার হাসিনা সরকারের কাছে বেগম জিয়ার বিদেশে চিকিৎসার জন্য আবেদন করা হলেও তা প্রত্যাখ্যাত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ও শারীরিক বাস্তবতা বিবেচনায় বেগম জিয়ার বিদেশ যাত্রা নিশ্চিত হলো। মঙ্গলবার রাত 10টায় কাতার আমিরের রাজকীয় বহরের এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সঙ্গে থাকবেন 6 সদস্যের চিকিৎসক দল। প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কুকুরের স্ত্রী শামেলা রহমান, ব্যক্তিগত কর্মকর্তা আব্দুস সাত্তার সহ বেগম জিয়ার সহযোগীরাও সঙ্গী হবেন। যুক্তরাজ্যে পৌঁছেই সরাসরি ভর্তি হবেন লন্ডন ক্লিনিকে, যেখানে লিভার সিরোসিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত বেগম জিয়ার চিকিৎসা হবে মেডিকেল বোর্ডের পরামর্শে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন চিকিৎসার সার্বিক দিক তুলে ধরেন। সেখানে সকল ব্যবস্থা তাদের আছে এবং সেই অনুযায়ী আমরা তাদের ওখানে নিয়ে যাচ্ছি এবং তাদের ওখানে আমরা ইনশাআল্লাহ রেখে ওনারা সব কিছু দেখে তারপরে আপনার ডিসিশন হবে যে ওনার নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট কী হবে। 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের 3 চিকিৎসক ঢাকায় এসে বেগম জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছিলেন। লন্ডন ক্লিনিকের মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে তাকে জন হপকিন্স হাসপাতালেও নেওয়া হতে পারে বলে জানান ডাক্তার জাহিদ। বলেন, সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বেগম জিয়া। সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি আবার আমাদের মাঝে ফেরত আসতে পারে, সেজন্য দেশবাসীকে ওনার সুস্থতার জন্য দোয়া করার জন্য উনি অনুরোধ করেছে। ফেরার পথে পবিত্র উমরাহ পালনে সৌদি আরব যেতে পারেন বেগম জিয়া। আর লন্ডন পৌঁছার পর দীর্ঘ 7 বছর পর দেখা হবে বড় ছেলে তারেক রহমানের সঙ্গে। খান আলামিন, RTV, ঢাকা। ডিবি অফিসে আর কোনো আয়না ঘর বা খাবার হোটেল থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে মিন্টো রোডে ডিবি অফিস পরিদর্শন শেষে কথা বলেন। রাজধানী জুড়ে বেড়ে যাওয়া ছিনতাই রোধে পুলিশ তৎপর আছে বলেও জানান তিনি। এর আগে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন শেষে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা 31 জানুয়ারির মধ্যে ভিসা কার্যক্রম শেষ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহিন আরাফাতের রিপোর্টে বিস্তারিত। পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি অফিস পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কথা বলেন গোয়েন্দা পুলিশের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সঙ্গে, দিক নির্দেশনাও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, জানান ডিবি অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না, সাদা পোশাকে কোনো পুলিশ আর কাউকে গ্রেপ্তার করতে পারবে না। এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। দেশের সব সীমান্ত নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, টেকনাফে অপহরণ হওয়া সবাইকে উদ্ধার করা হয়েছে। আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। পুরা 18 জন অপহরণ হয়েছিল, কিন্তু সবাই কিন্তু এই র্যাব কিন্তু সবাই উদ্ধার করা হয়েছে। এর আগে সকালে আগারগাঁও পাসপোর্ট অফিস পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। এ সময় সেবার মান বাড়ানো ও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার কথা জানান উপদেষ্টা। 31 জানুয়ারির মধ্যে বাংলাদেশে অবস্থানকারী বিদেশিরা ভিসা কার্যক্রম শেষ করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে। তাদের ক্ষেত্রে 31 জানুয়ারির ভিতরে যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তা না হলে 31 জানুয়ারি পরে আইনগত ব্যবস্থা নিব। এ বছরের মধ্যে শতভাগ পাসপোর্ট নিশ্চিত করার আশ্বাস দেন জাহাঙ্গীর আলম। মাহিন আরাফাত, RTV, ঢাকা। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর। এই পর্যন্ত শহীদ 826 এবং 11,000 আহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। রেল ভবনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের আর্থিক সহায়তা সংক্রান্ত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এই সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জানান, তালিকায় বাদ পড়াদের আবেদন করতে হবে 31 জানুয়ারির মধ্যে।
তালিকা থেকে যারা এখন পর্যন্ত বাদ পড়েছে তারা আগামী 31 জানুয়ারি 2025-এর মধ্যে আবেদন করে আবেদনের প্রেক্ষিতে তারা নামটি অন্তর্ভুক্ত করতে পারবে। জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর মূলত সরকারি একটি প্রতিষ্ঠান, সরকারের জায়গা থেকে তারা আজীবন এই সুযোগ সুবিধা সম্মাননাটা ভোগ করবেন, সেটা যে কোনো সরকারই আসুক না কেন। গণঅভ্যুত্থান অধিদপ্তরটা প্রক্রিয়াধীন, তো এটা আনুষ্ঠানিকভাবে শুরু হলে তারা এটা নির্ধারণ করবে। অর্থনৈতিক কূটনীতির জন্য একটি দল তৈরি করে বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজাকে আহ্বান জানান তিনি। এ সময় বেবজার 2023-24 অর্থ বছরের বার্ষিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেন নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। তিনি জানান, গেল 3 সপ্তাহে চীনা বিনিয়োগকারীরা 135 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন। বিডিআর বিদ্রোহ কোনো দাবি আদায়ের বিদ্রোহ ছিল না, দেশকে দুর্বল করার ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আলম ফজলুর রহমান। তিনি বলেন, অনুমতি পেলে ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত কমিশন। স্বচ্ছভাবে তদন্ত করে 3 মাসের মধ্যে বিডিআর হত্যাযজ্ঞের প্রতিবেদন প্রকাশ করার ব্যাপারে আশাবাদীও তিনি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সালটি 2009, 25 ও 26 ফেব্রুয়ারি ইতিহাসে ঘটে যাওয়া এক নির্মম হত্যাযজ্ঞের নাম বিডিআর বিদ্রোহ। সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বাংলাদেশ রাইফেলসের সদর দপ্তর পিলখানায় হঠাৎ যেন নেমেছিল কালো মেঘের ঘন ছায়া। 2 দিনের অপারেশন ডালভাতের দোহাই দিয়ে 57 সেনা অফিসারের করুণ পরিণতি। নির্যাতনের শিকার হয়ে বেঁচে ফিরলেন 55 জন। আমার বাচ্চাদের, আমার ফ্যামিলিদেরকে তারা কাপড় চাপড়ে এক কাপড়ে টানতে টানতে নিয়ে আসছে। রেসিস সরকার দ্বারা প্রতারিত হতে 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 আমরা হতাশ হয়ে গেছি। হত্যাযজ্ঞ তদন্তে গত 24 ডিসেম্বর গঠন করা হয় 7 সদস্যের জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় উঠে আসে নির্মমতার গল্প, তাদের আক্ষেপ এখনো সঠিক বিচার না পাওয়ার। যারা নেপথ্যে ছিলেন তারা তাদের চেহারাটাও যেন বের হয়ে আসে। আমাদের কোর্সমেটরা কখনো আমাদের পাশে দাঁড়াননি। শহীদ পরিবারের সন্তানদের দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকাশিত হোক সত্য ঘটনা, বিচার হোক দোষীদের। আসলে যারা দোষী তারাও আসলে ছাড় পেয়ে গেল, সেটা কিন্তু আসলে মেনে নেওয়া হবে না। স্বাধীন তদন্ত কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। ভারত সরকারের অনুমতি পেলে সেখানে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হবে বলে জানান কমিশন প্রধান ফজলুর রহমান। দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। আমি মনে করি না যে কোনো দাবি আদায়ের জন্য সৈনিকরা নির্মমভাবে আমাদের অফিসারদেরকে নিহত করতে পারে। বিশেষ করে শেখ হাসিনা, ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। বিডিআর বিদ্রোহে ভারত জড়িত এমন ঢালাও অভিযোগ না করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে তা দাখিল করার আহ্বান জানায় তদন্ত কমিশন। ভারত জড়িত বললে হবে না, তার সপক্ষে প্রমাণ হাজির করতে হবে। বিপুল দেবরাই, RTV, ঢাকা। চট্টগ্রামে আদালতের একটি ভবন থেকে হত্যা, মাদক চোরাচালান সহ বিভিন্ন মামলা প্রায় 2000 নথি গায়েব হয়েছে। এ নিয়ে সব মহলে সৃষ্টি হয়েছে নানামুখী আলোচনার। গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ায় নিরাপত্তাজনিত ঘাটতির কথা বলছে অনেকে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ভবনের 3য় তলায় পাবলিক প্রসিকিউটর পিপির কার্যালয় রয়েছে। সেখানে হত্যা, মাদক চোরাচালান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার বিপুল নথি রাখা হয়েছে। স্থান সংকুলন না হওয়ায় 2023 সালের 24 এপ্রিল থেকে 1911টি নথি বস্তাবন্দি করে কার্যালয়ের বারান্দায় রাখা ছিল। গেল মাসের 13 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আদালত অবকাশকালীন ছুটি ছিল। এই সময়ের মধ্যে কে বা কারা নথিগুলো সেখান থেকে সরিয়ে ফেলে। আদালত চালু হওয়ার পর বিষয়টি নজরে এলে পিপি মোহাম্মদ মফিজুল হক ভুইয়া
গেল রোববার থানায় সাধারণ ডায়েরি করেন। আমি যখন জয়েন করি তখন পরিত্যক্ত অবস্থায় এখানে কিছু ডাম্পিং করা অবস্থায় কিছু কাগজপত্র ছিল। অবকাশকালীন ছুটির পরে আমরা যখন 1 তারিখে আসলাম তখন দেখলাম যে এখানে নথিগুলো নেই। খোঁজখবর নিয়ে এখন দেখলাম যে এটা জানানোর দরকার, সেই হিসাবে আমি এটা জিডি করে দিই। মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি এভাবে খোলা স্থানে রাখায় সমালোচনার সৃষ্টি হয়েছে। আদালতের বারান্দা থেকে গুরুত্বপূর্ণ নথি গায়েব হওয়ায় নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। যারা মামলার বাদী অথবা যারা মামলার আসামি সবাই দুর্ভোগে পড়বে। এই নথিগুলো যদি সুষ্ঠুভাবে না পাই আমরা সুষ্ঠু বিচার কোথায় পাবো? নথিগুলো হারিয়ে যাওয়ায় মামলার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি। এখন বিচারের সহযোগী সিটি যদি কোর্ট বিল্ডিংয়ের করিডোর থেকে যদি চুরি হয়ে যায় তাহলে আমাদের জন্য এটা ব্যাড অ্যালার্ম। তো এটা আমি মনে করি যে এটা যাদের দায়িত্বে থাকার কথা তাদের কিছু গাফিলতি রয়েছে। তারা আসামি হিসেবে থাকতে পারে, তারাও তাদের কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করতে পারে বলে আমার বিশ্বাস। রেজওয়ান শরীফ, RTV। দেশের মানুষ ও রাজনৈতিক দলগুলো সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। এ কথা জানালেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ। স্থানীয় সরকারের কাজের ওপর যেন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও স্থানীয় এমপিরা অযাচিত হস্তক্ষেপ করতে না পারে সে বিষয়ে সুপারিশ করবে কমিশন। আতিকা রহমানের রিপোর্ট। রাজধানীর NILG মিলনায়তনে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সঙ্গে স্থানীয় সরকার ও নির্বাচন সংশ্লিষ্ট সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাংবাদিকরা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের চ্যালেঞ্জ ও সংস্কারের জন্য বিভিন্ন মতামত দেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা। কমিশন প্রধান ডক্টর তোফায়েল আহমেদ বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন ভোটার, স্থানীয় সরকার, নির্বাচন বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো। ঢাকার বাইরে যখন যাচ্ছি মানুষের কাছে তখন স্থানীয় নির্বাচনটা প্রায়োরিটি হয়ে যাচ্ছে। যেসব পলিটিক্যাল পার্টি ইমিডিয়েট ইলেকশন চাচ্ছে তাদেরও কিন্তু লোকাল লিডাররা যখন আমরা ডেকেছি তারা কিন্তু দুটোই চায়। লোকাল লেভেলের মতামত হচ্ছে তারা বলতে চাচ্ছে এটা একটা শূন্যতার মধ্যে আমরা আছি, আমাদের সেবা পাচ্ছি না, আমরা কার কাছে যাবো সেটা বুঝতে পারছি না, যার ফলে এখন লোকাল নির্বাচনটা হয়ে যাওয়া উচিত। 2021 থেকে 2024 সাল পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনে 23,000 কোটি টাকা ব্যয় করেছে সরকার। সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন কাছাকাছি সময় হলে এর খরচ 4 গুণ কমে যাবে। অল লোকাল গভর্নমেন্ট ইলেকশনস 2021 থেকে 24-এর আগ পর্যন্ত যেগুলো হয়েছে ইলেকশন কমিশনের রেকর্ডে যা দেখাচ্ছে 23,000 কোটি টাকা খরচ হয়েছে। একসাথে ইলেকশন করেন, একই দিনে ইলেকশন করেন, একই শিডিউল ইলেকশন করেন, স্ট্যাগার্ড করবেন। হয়তো এই ডিভিশন করলেন একদিন, 2 ডিভিশন একদিন, 2 ডিভিশন একদিন, স্ট্যাগার্ড করলেও 600 কোটি টাকার মধ্যে করা সম্ভব। স্থানীয় সরকারের প্রকল্পগুলোতে প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি এবং স্থানীয় এমপিরা যেন নিয়ন্ত্রণ করতে না পারে সে বিষয়ে সুপারিশ করবে কমিশন। কনসালটেটিভ ভূমিকা থাকবে কিন্তু নিয়ন্ত্রণকারীর ভূমিকা না, ওই ভূমিকা থাকবে না। লোকাল গভর্নমেন্ট স্বাধীনভাবে কাজ করতে পারবে, তবে লোকাল গভর্নমেন্টের লোকদেরও তো মাঝে আরেকটু জোর থাকতে হবে। তারা যদি সব জিহুজুর হয়, মন্ত্রী সাহেব থাকলে আমার সাথে আমি প্রজেক্ট পাচ্ছি, আমার সুবিধা হবে, আর সেই জন্য আমি এই লাইসেন্সটা ব্যবহার করে মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক করবো, এমপি সাহেবের সাথে, তাহলে তো আপনি পারবেন না। এটা বিভিন্ন পৌরসভায় 1-1.5 বছর ধরে থাকা বকেয়া বেতন পরিশোধ করা প্রয়োজন বলে মনে করেন কমিশন। নারী জনপ্রতিনিধিদের কাজ করার স্বাধীনতা ও ক্ষমতা বৃদ্ধিরও সুপারিশ করবে কমিশন। সেজন্য আপনার কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকতে হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। শীতকালের শুরুতে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। ঢাকার ICDDRBতে প্রতিদিন গড়ে 800 রোগী ভর্তি হচ্ছেন, যার বেশিরভাগই শিশু। চিকিৎসকরা বলছেন রোটা ভাইরাস জনিত সংক্রমণের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। রফিকুল ইসলামের রিপোর্ট। গত 7 দিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত 11 মাস বয়সী সোয়াইব গাজীপুরের একটি হাসপাতালে 6 দিন চিকিৎসা নিয়েও অবস্থার উন্নতি না হওয়ায় গতকাল তাকে ভর্তি করা হয়েছে রাজধানীর মহাখালীর ICDDRBতে। বুধবার থেকে ওষুধ খাওয়াইতে আসছি, কিছুতে কমতে আসে না, পরে আবার এখানে নিয়ে আসলাম গতকালকে, এখন ইনশাল্লাহ ভালো একটু। শিশুদের পাশাপাশি বয়স্করাও ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন। ডায়রিয়ার সাথে জ্বর ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা। অবস্থা বেশি ভালো না, আমার প্রচন্ড ব্যথা, পেট, মাথা ব্যথা, 5 দিন। চিকিৎসকরা বলছেন রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। গত 3 সপ্তাহের ভিতর আমাদের হাসপাতালে যত পেশেন্ট ভর্তি হয়েছে তার মধ্যে আপনার 80% বেশি 5 বছরের নিচের বয়সী শিশু ছিল। তাদের মধ্যে প্রায় 60% মতো রোটা ভাইরাল ডায়রিয়াতে আক্রান্ত। শিশুরা ডায়রিয়া আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে নিয়ম মেনে স্যালাইন খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। সারাদিন ধরে স্যালাইন খাওয়ালে এটা মাত্রাতিরিক্ত হয়ে যাবে, অথবা হচ্ছে যে
কম খাওয়ালে বাচ্চার আবার পানি শূন্যতাও হতে পারে। বাচ্চা যদি অতিরিক্ত বমি করে, কোনোভাবেই ডেকে সজাগ করা যাচ্ছে না, ঘাড় নেতিয়ে পড়েছে, কোনো শিশুর প্রচণ্ড জ্বর আসলো, যে জ্বরটা আমি কমাতে পারছি না, দেখা যাচ্ছে যে স্টুলের সাথে ব্লাড যাচ্ছে, এই কন্ডিশনগুলো যদি হয় তখন আমাদের ফার্দার চিকিৎসার জন্য হসপিটালে বা ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে। শিশুদের ডায়রিয়া রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে চিরবিদায় নিলেন রূপালী পর্দার নবাব খ্যাত অভিনেতা ইমাম হাসান ওরফে প্রবীর মিত্র। কিংবদন্তি এই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে উপস্থিত হন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা। রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীর মিত্রর কর্মময় জীবনের কিছুটা জানাচ্ছেন মার্জানি ফান। গানের মতোই মানুষের নিঃশ্বাসের এক বিন্দু বিশ্বাস নেই। চলে গেলেন ঢাকাই সিনেমার রঙিন নবাব, বন্দী হলেন সাদা কালো ফ্রেমে। প্রায় 5 দশক আগে লাইট ক্যামেরা অ্যাকশনের যে জায়গাটি তরুণ প্রবীর মিত্রকে বানিয়েছিলেন নায়ক, সেই এফডিসিতে কফিন বন্দী হয়ে শেষবারের মতো এলেন এই অভিনেতা। এফডিসিতে তাকে শ্রদ্ধা জানান চলচ্চিত্রের সহকর্মী থেকে সাধারণ ভক্ত অনুরাগীরা। সহকর্মীরা স্মৃতিচারণ করলেন এই অভিনেতাকে নিয়ে। আমাদের পরপর দুজন তারা চলে গেলেন, দুজনই মানে ফিল্মের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমার সাকিবের জীবনে, বদিউল আলম খোকনের জীবনে সবচেয়ে বড় ছবিটাই হচ্ছে প্রিয়া আমার প্রিয়া। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর কুমার মিত্র স্কুল জীবন থেকেই যুক্ত হন নাট্যচর্চায়। 1969 সালে জল ছবি সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রূপালী জগতে প্রবেশ করেন। এরপর ক্যারিয়ারের রূপালী গল্পে সিরাজউদ্দৌলা হয়ে যেমন লিখেছেন ইতিহাস, আমি তো আমার গরিব প্রজাদের মাঝে রাজকোষ থেকে অকাতরে বিলিয়েছি অর্থ, তেমনি তিতাস একটি নদীর নাম, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, জন্ম থেকে জ্বলছির মতো দর্শকপ্রিয় অনেক সিনেমা উপহার দিয়েছেন ভক্তদের। 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা ক্যাটাগরিতে ভূষিত হন তিনি। সবশেষ এই অভিনেতাকে 2023 সালে মুক্তিপ্রাপ্ত বৃদ্ধাশ্রম সিনেমায় দেখা গেছে। আমাকে তো শ্বশুর বাড়িতে চাকর বলেছে বলে রাগ করেছিস? রবিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীর কুমার মিত্র। 1943 সালে জন্মগ্রহণ করা এই অভিনেতার জীবন প্রদীপ নিভে গেল 83 বছর বয়সে। বাদ আসর রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয় এই বর্ষিয়ান অভিনেতাকে। মারজানি ফান, RTV। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। চীনের পর এবার ভারতেও ছড়িয়ে পড়েছে HMPV ভাইরাস। নতুন এই ভাইরাসটির খোঁজ মিলেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে। একই দিনে বেঙ্গালুরুর 2 শিশুর শরীরে পাওয়া গেছে HMPVর সংক্রমণ। তবে ভারতে ধরা পড়া ভাইরাসটি চীনা রূপী কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া ওই 2 শিশুর কারো অন্য কোথাও ভ্রমণের ইতিহাসও নেই। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম NDTV। অবশ্য এই ভাইরাস নিয়ে বিশ্বের অন্য দেশগুলোকে উদ্বিগ্ন না হওয়ার কথা বলেছে চীন। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।